এই মুহূর্তে যদি বাংলাদেশে একটা গণভোটের আয়োজন করা হয় এবং তার টপিক যদি থাকে আওয়ামী লীগ রাজনীতি এদেশে করতে পারবে কি পারবে না, হ্যাঁ অথবা না ভোট, অবশ্যই হ্যাঁ জয়যুক্ত হবে এবং তা বিপুল ভোটে জয়যুক্ত হবে। কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ ঘৃণা এমন পর্যায়ে পৌঁছেছে তা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সময় আপনারা দেখতে পেরেছেন। এদের অস্তিত্ব বাংলাদেশের কোনো স্থানে এদেশের মানুষ রাখতে চায় না, এই হচ্ছে চরম বাস্তবতা। ঠিক এই পরিস্থিতিতে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে দল গোছাতে বলে কিন্তু তোপের মুখে পড়েছেন। বর্তমানে আবার দেখলাম আইনমন্ত্রী ঠিক একই কথা বললেন, একই কথা না হলেও একটু অন্যভাবে বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে দেশে একটা ঐতিহ্যবাহী দল, মুক্তিযুদ্ধে তাদের অবদান রয়েছে এবং একটা দলকে নিষিদ্ধ করার পক্ষে আসিফ নজরুল না। এটাও অনেকে রুষ্ট হয়েছেন। তার কারণ হলো আর কি কি অপরাধ করলে আওয়ামী লীগের মতো চরম ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী এবং সন্ত্রাসী সংগঠনটিকে আসলে নিষেধ করা যায়। একথা সত্য যে তাদের অবদান দল হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য রয়েছে এবং পরবর্তীতেও হয়তো ভালো মানুষরা আওয়ামী লীগ করেছেন, টিকতে পারেননি। আমরা জানি যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী এবং তৎকালীন সাধারণ সম্পাদক শামসুল হক খান সহ অনেকেই যারা আসলে আওয়ামী লীগ করতেন কিন্তু ভালো মানুষ ছিলেন, তারা ওখানে টিকতে পারতো না। এক প্রকার সন্ত্রাসী সংগঠন বানানোর জন্য শামীম ওসমান টাইপের যেই সমস্ত লোক, ওবায়দুল কাদেরের মতো মেরুদণ্ডহীন এবং হাসান মাহমুদের মতো যেই সমস্ত ফালতু লোকজনের সমাবেশ আওয়ামী লীগে ঘটানো দরকার, সেটা কিন্তু শেখ হাসিনা ঘটিয়েছেন এবং একটা দুর্বৃত্ত দলে পরিণত করেছেন। এখন এই প্রশ্নটা অনেকেই করছেন সেই জায়গা থেকে, আর কি ধরনের অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে করলে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে আর কি কিভাবে ডিস্ট্রয়েড করলে এই দলটা নিষিদ্ধের পর্যায়ে যায়, এটা তো একটা প্রশ্নই রাখে। কিন্তু আমরা যে আসলে আন্দোলনটা করছি সেটা কিসের জন্য করছি? বিশ্বের মাঝে আমরা স্বমহিমায় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে চাই এবং এর জন্য তো আসলে ঐক্যবদ্ধতা ছাড়া কোনো বিকল্প নেই। হাসিনা তো সেটাই করেছিল যে আমরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারি, এক এক গ্রুপকে এক এক ভাবে ভাগ করে দেওয়া। বাংলাদেশের আলেম ওলামা এবং কওমিপন্থী হুজুরদেরকে বানিয়ে দিয়েছিলেন এক প্রকার জঙ্গি, জামায়াতকে বানিয়ে দিয়েছিল স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি সম্পৃক্ত দল, বিএনপিকেও বলা হতো স্বাধীনতা বিরোধী একটা দল। অন্যান্য যাদেরকে যেইভাবে দরকার সেইভাবেই তারা কিন্তু ভাগ করে দিয়েছে। আশ্চর্যজনক বিষয়, এই প্রজন্মের যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বিরোধিতা করত তাদেরকে বানিয়ে দিয়েছিল চেতনায় রাজাকার। এই রাজাকার মুক্তিযোদ্ধা মানে যাকে যেভাবে দরকার সেইভাবে ট্যাগিং রাজনীতির মাধ্যমে আমাদের জাতীয়ভাবে যে একটা শক্তি আমরা সঞ্চার করে বিশ্বর বুকে মাথা তুলে দাঁড়াবো, সেটা কিন্তু আওয়ামী লীগ হতে দেয় নাই। এখন যদি সেই একই পথ আমরা অনুসরণ করি, বাংলাদেশে বিশাল একটা অংশ আওয়ামী লীগের সাথে যুক্ত এবং সেটা বুঝি হোক না বুঝি হোক তারা কিন্তু আওয়ামী লীগটা করছেন। তাছাড়াও মানুষের একটা ইগো প্রবলেম থাকে, বিএনপির সাথে এবং বিরোধী দলগুলোর সাথে তারা আসলে তাদের অবস্থানগত কারণেই খাপ খাওয়াতে পারবেন না। তারা সমাজের এমন একটা অংশে পরিণত হবেন যে তাদেরকে সাইড করে রাখতে হবে এবং তারা চাইলেও সমাজে প্রকাশ্য হতে পারবেন না। এটা আসলে কিভাবে সম্ভব? মোটেই সম্ভব নয়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেমনি ভাবে যাবে না এবং তাদের কৃতকর্ম তাদের অপরাধ করার পরেও তারা আবার আমাদের সামনে এসে রাজনীতি করবেন এবং একই কায়দায় বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করবেন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি আমাদের গণতন্ত্রের প্রতি আবার হুমকি হয়ে দাঁড়াবেন, সেই প্রশ্নটা কিন্তু খুব জোরালো ভাবে থাকছে না। এই জায়গাটাতেই আমাদেরকে আসলে স্বচ্ছ একটা ধারণা নিয়ে আওয়ামী লীগের প্রতি সঠিক একটা বিচার করতে হবে। সেটা কি বিচার আমরা যদি মোটা দাগে বলি, বিশেষ করে গুম খুন ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করতে হবে এবং আওয়ামী লীগের টপ টু বটম যে সমস্ত নেতারা এর সাথে জড়িত ছিল প্রত্যেককে ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। তার পরবর্তী আলাপ হচ্ছে হেফাজত ইসলামের সেই যে গণহত্যা হয়েছিল সেটা নিয়ে একটা দোয়াশা, সেটার একটা সুষ্ঠু তদন্ত করতে হবে এবং সেটা বিশ্বাসযোগ্য তদন্ত তৈরি করতে হবে এবং সেই তদন্তে দোষীদেরকেও কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিডিআর বিদ্রোহের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা কি, কতটুকু দল হিসেবে তারা জড়িত ছিল এবং সরকারে থাকা অবস্থায় তারা কিভাবে এই দায় নিবে সেটারও একটা সুষ্ঠু তদন্ত কিন্তু করতে হবে এবং তদন্ত পরবর্তী একইভাবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কম করে হলেও গত 15 বছরে আওয়ামী লীগের যত দুর্নীতি, তাদের লুটতারাজ এবং অর্থ পাচারের ঘটনা যা ঘটেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং সর্বশেষ এই জুলাই হত্যাকাণ্ড যেটা ঘটেছে, এখানে কারা কারা নির্দেশদাতা ছিল, তার মধ্যে সাংস্কৃতিক কর্মী ছিল কে কে, মিডিয়া কর্মী ছিল কে কে, তার মধ্যে খেলোয়াড় থাকুক আর বুদ্ধিজীবী থাকুক, প্রশাসনের মধ্যে থাকুক, আমলাতন্ত্রের মধ্যে থাকুক, প্রত্যেককে একদম মহাজোটের অংশ অন্যান্য দল, এই যে একটা আছে না আমাদের গৃহপালিত বিরোধী দল হিসেবে যেটা পরিচিত লাঙ্গল মার্কার জাতীয় পার্টি, এইখানের যারা নেতৃবৃন্দ আছেন মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলেন, এদের সম্পৃক্ততাও খুঁজে দেখতে হবে এবং প্রত্যেকটা বুলেটের হিসাব আমরা যেভাবে বলি আমাদের ছাত্র জনতার উপরে মারা হয়েছে, গুলি করা হয়েছে, সেই গুলিগুলোর হিসাব দিতে হবে এবং প্রত্যেকটা জান যারা কেড়ে নিয়েছে, আমাদের ছাত্রদেরকে শহীদ করেছে, সাধারণ মানুষকে শহীদ করেছে, তার বিচার করতে হবে। রক্তের এক ফোঁটা রক্ত যদি কোথায় ঝরে থাকে তা খুঁজে বের করে
তার বিচার করতেই হবে। একই সাথে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তা যেন হয় আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে সর্বনিম্ন নেতা, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফৌজদারি অপরাধের সাথে নিজেকে যুক্ত করে এই জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, একজনও যাতে পার না পেয়ে যায়। এইটা যদি আমরা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি তাহলে কি হবে, অপরাধ করে যে পার পাওয়া যায় না সেই দৃষ্টান্ত স্থাপন হবে। এবং আওয়ামী লীগের এত কৃতকর্ম আমরা যা দেখেছি অপরাধমূলক, তার যদি সঠিক বিচার হয়, আওয়ামী লীগের মধ্যে এত অপরাধী থাকবে এবং তারা শীর্ষ নেতারা আমার মনে হয় যে বাদ পড়বে এরকম খুব বেশি থাকবে না। হাতে গোনা যদি থাকেও তা অধিকাংশ যখন অপরাধী হিসেবে বিবেচিত হবে তারা আওয়ামী লীগকে আর নেতৃত্ব দিতে পারবেন। এই অপরাধের বোঝা কাঁধে নিয়ে আবার গণমানুষের সামনে